আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু এসএম অনলাইন স্কুল। আমরা আজকে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা একটা টপিক নিয়ে আসছি, ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 লেসন 2, এই পার্থপ্রতিম মজুমদারের বিষয় নিয়ে। তো আমরা এখানে যে কথাটা বলছে একটু আলোচনা না করলেই না, the people who stand out, আচ্ছা, যারা অসাধারণ, যারা সমাজে তাদের বিশেষ অবদান রয়েছে তাদের নিয়ে কয়েকজন যে ব্যক্তির জীবনী দিচ্ছে এখানে, তাদের জন্ম, তাদের পড়াশোনা, তাদের কর্ম, সব মিলে এখানে কয়েকটা বিষয় দিয়েছে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে এনার নাম হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। তিনি একজন ওই মাইম আর্টিস্ট। এখানে মাইম আর্টিস্টের ইউনিট 2 লেসন 2, দ্য আর্ট অফ সাইলেন্স। আর্ট অর্থ শিল্প, আর দ্য আর্ট শিল্প অফ সাইলেন্স, এই যে নীরবতার, অফ মানে এর, এই অফ হচ্ছে এর, তাহলে নীরবতার আর্ট শিল্প। তো আমরা দেখি কি বলছে, বোঝার চেষ্টা করি। লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকাও, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার, এই যে মানে লুক অ্যাট বললাম যে এখানে ফিক্সড করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লুক অ্যাট দ্য পিকচার, পিকচার্স, পিকচার্স ছবিগুলা প্লুরাল আছে, আর দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। গেট ইনটু পেয়ার্স, আচ্ছা এখন জোড়ায় জোড়ায়, অ্যান্ড আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন্স, নিজেরা নিজেদের ভিতরে একজন প্রশ্ন করবে, আবার আরেকজন উত্তর দিবে, আবার আরেকজন প্রশ্ন করবে, আর একজন উত্তর দেবে, জাস্ট ভাইস ভার্সা বিষয়টা এরকম আর কি, যে একজন আরেকজনকে প্রশ্ন করবে, উত্তর দিবে। তো এখন প্রশ্ন ছিল হোয়াট ক্যান ইউ সি, আচ্ছা ক্যান ইউ সি তুমি কি দেখতে পারো, হোয়াট ক্যান ইউ সি মানে তুমি কি দেখতে পারো, ইন দ্য টু পিকচার্স, এই যে দুইটা পিকচারের ভিতরে তুমি কি দেখতে পাচ্ছ, যে দুইটা পিকচারের ভিতরে তুমি কি দেখতে পাচ্ছ সেটা বলছে। আর হচ্ছে ডু ইউ থিঙ্ক, মানে ডু ইউ থিঙ্ক প্রশ্ন করছে যে ডু ইউ থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করতে পারো বা তুমি কি চিন্তা করো, প্রশ্ন করছে যে তুমি কি চিন্তা করো, দে আর ডিফারেন্ট তারা ভিন্ন, দে আর ডিফারেন্ট তারা ভিন্ন, ফরম ইস আদার, ইস আদার মানে একে অন্য, আর ফরম তো হতে, ইস আদার একজন আরেকজন থেকে ভিন্ন, ওয়াই কেন। দেখো এখানে আমরা একজন ব্যক্তি দেখলাম, মাথায় চুল নাই, তারপর তার চেহারা, আর তারপরে তার মানে পোশাক আশাক, মানে এখানে দেখে বোঝা যেতেছে একটা ভদ্র মার্জিত লোক, তাই না? কিন্তু এইটা দেখে মনে হচ্ছে কি একটা জোকার এরকম মনে হইতেছে, তাই না? কি দেখাইতেছে, হ্যাঁ একই ব্যক্তি, তিনি এখানে চুল লাগাইছেন, মুখে তিনি মাস্ক পরছেন, আর হচ্ছে তিনি যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে বিভিন্ন কিছু দেখাচ্ছেন। আসলে দুইজন ব্যক্তি আলাদা না, একই ব্যক্তি, কিন্তু দুইজন, একটা হচ্ছে অরিজিনাল ছবি আর একটা হচ্ছে তিনি অভিনয় করার যে সময় এই ছবিটা করছে। তো দেখি আমরা লাইন বাই লাইন পড়ে কি আছে। রিড দ্য টেক্সট, রিড এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। তাই রিড দ্য টেক্সট, টেক্সটটা পড়ো, মানে নির্দিষ্ট করে বলতেছে এই টেক্সটটাই পড়ো। দেখো কালচারালি রেস, তো এই রেসটা বাংলাদেশ, এখন বাংলাদেশের বর্ণনা দিতেছে কেমন বাংলাদেশ, রিচ বাংলাদেশ মানে সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ নাউন, নাউনকে অ্যাডজেক্টিভ রিচ ব্যাখ্যা দিল, এখন রিচটাকে আবার অ্যাডভার্ব মডিফাই করতেছে, যে মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে অ্যাডভার্ব, কেমন রিচ, কালচারালি মানে কিভাবে, মানে আসলে রিচটাকে কালচারালি মানে সাংস্কৃতিকভাবে যে রিচ সমৃদ্ধ বাংলাদেশ, ইজ হয়, এটা ভার্ব, এটা আমি যেটা একেবারে ইম্পর্টেন্ট সেটাকে একটু আন্ডারলাইন করে মানে গোল করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে বাংলাদেশ ইজ দ্য হোমল্যান্ড, হোমল্যান্ড হতে মাতৃভূমি, দ্য হোমল্যান্ড নির্দিষ্ট করে বলতেছে যে দ্য হোমল্যান্ড অফ অ্যান আর্টিস্ট, একজন আর্টিস্টের, আর্টিস্ট মানে শিল্পী, তাহলে অফ মানে হচ্ছে এর, শিল্পীর এরকম অর্থ হবে, আর্টিস্ট শিল্পী,
তাহলে অফ আর্টিস্ট শিল্পীর, তাহলে অফ অ্যান আর্টিস্ট হচ্ছে একজন শিল্পীর, হুজ উজ যার, মানে এখানে ইজ সাইলেন্ট, উজ যার, ফেম ফেম হচ্ছে খ্যাতি সুনাম, টু হিম তাকে নিয়ে গেল, তাহলে হুজ ফেম ফেম এখানে নাউন, ফেম হচ্ছে সাবজেক্ট। আমি চেষ্টা করব সাবজেক্ট এবং ভার্বটাকে কি করতে আন্ডার গোল দাগ দিতে। তো এখানে আমাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তো প্রেজেন্ট টেন্স আছে বাংলাদেশ ইজ। আবার হুজ ফেম টুক, টুকটা এখানে ভার্ব, তো তোমরা সবাই জানো যে টেকের পাস্ট হচ্ছে টুক, তো টেক মানে নেয়া, তো টুক হচ্ছে নিয়েছিল, তাহলে হুজ ফেম আর খ্যাতি, মানে এই ফেম এই তার সুনাম, টুক নিয়েছিল হিম তাকে, হিম হচ্ছে অবজেক্ট, কাকে তাকে, কোথায় নিল, অ্যাক্রস দ্য বর্ডার, বর্ডার অ্যাক্রস হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, দ্য বর্ডার বর্ডারটির, বর্ডার বলতে এখানে বোঝাইছে কি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, যদি আমাদের দেশের সীমানা, এই সীমানা তাকে আর আটকাই রাখতে পারে নাই, সীমানার বাইরেও তার সুনাম ছড়াই গেছে। অ্যান্ড অনার হিম, এই যে তার এই যে ফেমটা অনার্ড করেছিল, এই অনার মানে কি সম্মান করা, তাই অনার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সম্মানিত করেছিল হিম তাকে, উইথ ডিফারেন্ট মানে বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, তো এখানে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, এই যে অ্যাওয়ার্ডস হচ্ছে কি নাউন, তিনি অ্যাওয়ার্ড হচ্ছে পুরস্কার পাইছে, কেমন পুরস্কার পাইছে, ন্যাশনাল জাতীয় পর্যায়ে, এটা যে মানে অ্যাডজেক্টিভ, তারপর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ে, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে এখন এই যে অ্যাডজেক্টিভের ব্যাখ্যা দিচ্ছে ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন এই ডিফারেন্টটাও কি আছে ভিন্ন ভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পাইছে, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকেও অ্যাডজেক্টিভ মডিফাই করে। আচ্ছা, হ্যাভ ইউ এ হার্ট, হ্যাভ ইউ হার্ট মানে হ্যাভ ইউ হার্ট মানে কি তুমি কি, ইউ হ্যাভ হার্ট, এই হার্ট মানে হেয়ার, হেয়ার হচ্ছে শোনা, আর হার্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাভ ইউ হার্ট তুমি কি শুনেছ, হ্যাভ ইউ হার্ট তুমি কি শুনেছ, অ্যাবাউট সম্পর্কে, পার্থ প্রতিম মজুমদার, তাহলে প্রশ্ন করছে তুমি কি শুনেছ পার্থ প্রতিম মজুমদার সম্পর্কে, তুমি কি পার্থ প্রতিম মজুমদার সম্পর্কে কিছু জানো, মানে শুনেছ কিছু। হি ইজ আ maestro performer of miming art। আচ্ছা, তাহলে আমরা ভার্ব হচ্ছে আমাদের ইজ, প্রেজেন্ট টেন্স আর সাবজেক্ট হচ্ছে হি, তো হি ইজ আ maestro performer, আচ্ছা হি ইজ এ পারফর্মার অফ মাইমিং আর্ট, মাইমিং আর্টের অফ মানে এর, তাহলে মাইমিং মানে এই যে অঙ্গভঙ্গি, যেটা যে অঙ্গভঙ্গির তিনি একজন কি পারফর্মার ছিলেন, অঙ্গভঙ্গি আর শিল্প, যেটা মাইম আর্ট, মাইম এক ধরনের আর্ট যেটা অঙ্গভঙ্গির মাধ্যমে, মুখে কোনো কথা বলবে না কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে সে অভিনয় করবে, মানে নাটক করবে, ড্রামা করবে, কিন্তু কোনো মুখে শব্দ করবে না, বোবারা যেমন করে। তো এখন সেই আর্টের কেমন ছিল, মেইস্ট্রো, এই মেইস্ট্রো অর্থ হচ্ছে শিক্ষক, কিন্তু এখানে বোঝাইছে দক্ষ, এটা একটা অ্যাডজেক্টিভ, পারফর্মার নাউন, নাউনকে মডিফাই করছে, কেমন পারফর্মার, মেইস্ট্রো হচ্ছে পারফর্ম মানে দক্ষ একজন কি স্কিলড একজন পারফর্মার অফ মাইমিং আর্ট, তাহলে তার পরিচয় দেখলাম পার্থ প্রতিম মজুমদার, তিনি হচ্ছেন একজন এই মাইমিং আর্টের একজন দক্ষ স্কিলড পারফর্মার। If food is the nutrition for a body, art is the nutrition of soul। এখন দেখো এখানে সাবজেক্ট হচ্ছে ফুড আর ভার্ব হচ্ছে ইজ, আবার পরে হচ্ছে আর্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ। তো আমাদের যদি আমরা বলি যে এখানে ইফযুক্ত কমপ্লেক্স বাক্য আছে, ইফযুক্ত কমপ্লেক্স বাক্য আছে, তো এই যে ইফের প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ প্রেজেন্ট, তো এটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল, তো দুটো অংশই প্রেজেন্ট। তো আমরা গ্রামার একটু শিখলাম যে এখানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো জিরো কন্ডিশনাল এটা, বা ফার্স্ট কন্ডিশনাল যদি বলি, তো জিরো কন্ডিশনালে তো আমরা দেখলাম যে ইফের প্রথম অংশ এখন বলছে কি, ইফ যদি ফুড ইজ নিউট্রিশন, নিউট্রিশন হচ্ছে পুষ্টি, তাহলে এখানে এটা এই যে নিউট্রিশন হচ্ছে পুষ্টি, এটা নাউন, তার নিউট্রিশন পুষ্টি নির্দিষ্ট করেছে ফর এ বডি একটা শরীরের জন্য, তাহলে যদি খাদ্য একটা শরীরের জন্য পুষ্টি হয়, আর্ট ইজ
দ্য নিউট্রিশন অফ সোল। আর্ট হচ্ছে পুষ্টি কিসের? সোল, আত্মার পুষ্টি। তাহলে আমরা দেখলাম যে খাদ্য হচ্ছে বডির পুষ্টি, আর সোলের পুষ্টি হচ্ছে কি? আর্ট। তাহলে শিল্প, এগুলো হচ্ছে আত্মার পুষ্টি। শিল্প, সাহিত্য, এগুলো হচ্ছে আত্মার পুষ্টি। তাহলে খাবার খাইলে যেমন কি শরীর পুষ্টি পায়, তেমন আর্ট, যেমন হচ্ছে চিত্ত বিনোদন, তারপর হচ্ছে উপন্যাস, নভেল, কবিতা, বিভিন্ন সাহিত্য, জোকস, বিভিন্ন কিছু হতে পারে এন্টারটেইনমেন্টের, এগুলো হচ্ছে সোলের। তাহলে আর্ট হচ্ছে নিউট্রিশন অফ সোল। তাহলে সব কিছুরই কি আছে? খাবার আছে। আচ্ছা, দেখি পরের লাইনে কি বলছে। To keep the souls alive and fresh, different art like music, dance, paintings have evolved during the ancient time. তো আমরা যদি দেখি যে এই জায়গা আমাদের and fresh like music, dance, painting have evolved. The like the to keep the souls alive and fresh, different arts like music, dance, painting হ্যাভ। দেখো যে এইখানে আমাদের হ্যাভ হচ্ছে সাহায্যকারী, আর ইভলভ হচ্ছে মূল ভার্ব। তাহলে আমরা ইভলভ মানে আবর্তিত করা, বিকশিত হওয়া, এরকম অর্থে। তা আমাদের সাবজেক্ট হচ্ছে এইখান থেকে ডিফারেন্ট আর্টস। আর্টস হচ্ছে সাবজেক্ট, আর্টস হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আর্টস। তাহলে আর্টস হ্যাভ ইভলভ। তাহলে আর্টস কি হয়েছে? বিকশিত হয়েছে। ডিফারেন্ট আর্টস মানে আর্টসটা আবার ব্যাখ্যা দিয়েছে কেমন আর্টস? ডিফারেন্ট। এই যে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে আর্টস হ্যাভ ইভলভড। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রেজেন্ট টেন্স আছে, যে প্রেজেন্ট পারফেক্ট আছে যে আর্টস হ্যাভ ইভলভড। আর্টস কি হয়েছে? বিবর্তিত হয়েছে। বিভিন্ন ধরনের আর্টস কি হয়েছে? বিকশিত হয়েছে, হয়েছে প্রেজেন্টে। ইভলভ মানে বিকশিত হওয়া বা উদ্দেশ্য সৃষ্টি হওয়া। তাহলে হ্যাজ ইভলভড, বিকশিত হয়েছে। তাহলে এখন এই যে কেন বিকশিত হয়েছে প্রশ্ন আসতে পারে। তাহলে টু কিপ দ্য সোল অ্যালাইভ অ্যান্ড ফ্রেশ। তাহলে সোলটা কি করতে? কিপ দ্য সোল, আত্মাকে জীবন্ত রাখতে। তাহলে সোল হচ্ছে আত্মা, আর কিপ মানে রাখা। টু কিপ, এই টু কিপ মানে ইনফিনিটিভ। টু কিপ রাখা, দ্য সোল আত্মাকে, অ্যালিভ অ্যান্ড ফ্রেশ এই যে রাখা। ডিফারেন্ট আর্টস, বিভিন্ন মানে আর্টসের কি হয়েছে? আত্মাকে ফ্রেশ রাখা। লাইক যেমন মিউজিক, ড্যান্স, পেন্টিং, এই যে ডিফারেন্ট আর্টস, এটা কি হয়েছে? হ্যাভ ইভলভ, বিকশিত হয়েছে ডিউরিং দ্য এনশিয়েন্ট টাইম। এই যে টাইমটা হচ্ছে নাউন, কেমন নাউন? এনশিয়েন্ট, প্রাচীন। এই এনশিয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা যদি একসাথে পড়ি যে আসলে মানুষ জীবনের আত্মাকে জীবন্ত রাখতে, ফ্রেশ রাখতে, তাহলে এই জীবন্ত এবং ফ্রেশ রাখতে কি করা হয়েছে? যে ডিফারেন্ট টাইপের যেমন আর্টস, বিভিন্ন যে শিল্প মানে সাহিত্য বা আর্টস, চারুকারু, এগুলো কি করেছে? হ্যাজ, যেমন মিউজিক, লাইক মানে এখানে মতো, মানে যেমন, যেমন অথবা মতো, যেমন কি মিউজিক, তারপর হচ্ছে ড্যান্স, তার পেন্টিং, এইগুলা কি করছে? বিকশিত হয়েছে ডিউরিং দ্য এনশিয়েন্ট টাইম। এই প্রাচীন কাল থেকেই মানে আবর্তিত হচ্ছে, অনেক আগের থেকেই। Humankind has tried to express himself from the very beginning of civilization. Humankind, humankind মানব জাতি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর আমাদের ভার্ব হচ্ছে ট্রাই। ট্রাই মানে চেষ্টা করা। তা ট্রাইড, চেষ্টা করেছে। তাহলে হ্যাজ ট্রাইড, এই যে হ্যাজ আছে সাহায্যকারী। তাহলে এই সাহায্যকারী থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাজ ভি3। আমাদের স্ট্রাকচার ছিল সাবজেক্ট হ্যাজ ভি3, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। তাহলে মানুষ কি করেছে? চেষ্টা করেছে। মানুষ চেষ্টা করেছে টু এক্সপ্রেস। এক্সপ্রেস মানে কি? এটা ভার্ব, কিন্তু একটা সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে এটা কি করা হয়েছে? টু যোগ করা হয়েছে। প্রকাশ করতে, এক্সপ্রেস মানে প্রকাশ করা। টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস প্রকাশ করতে, হিমসেলফ নিজেকে, ফ্রম দ্য ভ্যারি বিগিনিং অফ সিভিলাইজেশন সভ্যতার খুব শুরু থেকে। তাহলে আমরা যদি হিমসেলফ নিজেকে, ফ্রম দ্য ভ্যারি বিগিনিং অফ সিভিলাইজেশন, অফ সিভিলাইজেশন সভ্যতা, অফ সিভিলাইজেশন সভ্যতার। তাহলে আমরা দেখছি যে মানব জাতি এই যে নিজেকে মানে
মানে মানবজাতি সভ্যতার খুব শুরুর থেকে নিজেকে প্রকাশ করতে চেষ্টা করেছে। তাহলে মানবজাতি সভ্যতার খুবই শুরুর দিক থেকেই নিজেকে প্রকাশ করতে চেষ্টা করেছে। আচ্ছা, these expressions have taken from the forms of art with the touch of his creativity in expressing the untold in silence. আচ্ছা, তাহলে আমাদের ভার্ব হচ্ছে have taken, taken verb, take, took, taken, আর সাহায্য করে হচ্ছে have। তাহলে আমরা পেলাম সাবজেক্ট, আর দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা হচ্ছে সাবজেক্ট। দিস এক্সপ্রেশন, ওই যে বললো যে এই এক্সপ্রেশনগুলা, এই দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দিস এক্সপ্রেশন, এই যে হ্যাভ টেকেন, নিয়েছে, এই এক্সপ্রেশনগুলা নিয়েছে, যেহেতু এক্সপ্রেশনগুলা তাহলে হ্যাভ আসছে, তাহলে নিয়েছে প্রেজেন্ট পারফেক্টে। দ্য ফর্মস, ফর্ম মানে রূপ, আকার, তাহলে এখানে আকার নিয়েছে অফ আর্ট, আর্টের। তাহলে এই যে এক্সপ্রেশনগুলা, এই অভিব্যক্তিগুলা, প্রকাশগুলা কি করেছে, একটা আকার নিয়েছে, কিসের, আর্টের আকার নিয়েছে। উইথ দ্য টাচ, মানে তার, উইথ দ্য টাচ মানে স্পর্শ, অফ হিজ ক্রিয়েটিভিটি, অফ হিজ মানে তার ক্রিয়েটিভিটি, হিজ হচ্ছে পজিটিভ, পজিটিভের পরে নাউন বসবে, ক্রিয়েটিভিটি হচ্ছে তার সৃজনশীলতা। তাহলে তার সৃজনশীলতা কি করেছে, সে তার সৃজনশীলতাকে মানে তার মানে সংস্পর্শে, ক্রিয়েটিভিটির সঙ্গে, ইন এক্সপ্রেসিং, এক্সপ্রেস মানে প্রকাশ করা, আর ইন এক্সপ্রেসিং এটা নাউন হয়ে গেছে, প্রকাশ করে। তাহলে ভার্বের সাথে আইনজি হবে, কারণ প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইনজি যোগ করতে হবে। তাহলে ইন এক্সপ্রেসিং প্রকাশ করতে, দ্য আনটোল্ড মানে টোল্ড মানে বলা, তাহলে আনটোল্ড মানে বর্ণনা করা, তাহলে আনটোল্ড মানে অবর্ণনীয়, ইন সাইলেন্স, দ্যাট আনটোল্ড মানে অবর্ণনীয় বা কষ্ট, ইন সাইলেন্স নীরবে। আচ্ছা, বা আনটোল্ড যেটা যা বলা যায় না, অব্যক্তগুলোকে নীরবে বললো। তো এখন আমরা যে দেখলাম এই যে এই এক্সপ্রেশনগুলা কি করেছে, এক্সপ্রেশনগুলা তার আর্টের টাচে কি হয়েছে, ফর্ম হয়েছে, একটা রূপ নিছে, ফর্ম নিছে, ক্রিয়েটিভিটি যে প্রকাশ করছে তার এই যে আনটোল্ড ইন সাইলেন্স, নীরবে মানে এই বিষয়গুলা, অবর্ণনীয় বিষয়গুলো বর্ণনা করছে। It is its subject is verb, it is an art of depicting, depict মানে চিত্রায়িত করা, it is art of depicting, এটা একটা ডেপিক্টিং এর কি, আর্ট অফ এ ক্যারেক্টার, চরিত্র, মুড, আইডিয়া অর ন্যারেশন, বর্ণনা, থ্রো গেস্টার অ্যান্ড বডিলি মুভমেন্ট উইদাউট এনি আটারেন্স। এখন ইট ইজ অ্যান আর্ট, এটা একটা আর্ট, অফ ডেপিক্টিং, ডেপিক্টিং কি মানে চিত্রায়িত করা, মানে চিত্রায়িত করার একটা আর্ট, এটা একটা চিত্রায়িত করার আর কি, আর ক্যারেক্টার, একটা ক্যারেক্টারকে, চরিত্রকে কি করার, চিত্রায়িত করার একটা শিল্প। তারপর হচ্ছে মুড, মুড হচ্ছে ধরন বা আচার আচরণ, মুডের একটাই, অ্যান আইডিয়া অফ ন্যারেশন, আইডিয়া একটা ধারণা, অর ন্যারেশন বর্ণনা, থ্রো মানে মধ্য দিয়ে, গেস্টার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে, গেস্টার হচ্ছে অঙ্গভঙ্গি মানে আকার ইঙ্গিত এরকম মধ্য দিয়ে, অ্যান্ড বডিলি মানে শারীরিকভাবে কি মুভমেন্ট, এই যে বডিলি শারীরিকভাবে মুভমেন্ট, এটা অ্যাডজেক্টিভ। এটা একটু ব্যাখ্যা করি। তো বডি হচ্ছে নাউন, বডি নাউন, তো বডি এলওয়াই যোগ করেছে, বডিলি মানে শারীরিক মুভমেন্ট, এই শারীরিক কেমন মুভমেন্ট, মুভমেন্ট হচ্ছে নাউন, তাহলে কেমন মুভমেন্টস, নড়াচড়া, কেমন শারীরিক নড়াচড়া, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তো বলছে উইদাউট এনি আটারেন্স, কোনো ধরনের কি আটারেন্স, এই আটারেন্স হচ্ছে নাউন আর এনি হচ্ছে অ্যাডজেক্টিভ, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, তাহলে উইদাউট এনি আটারেন্স কোনো ধরনের আটারেন্স ছাড়া। তাহলে আমরা দেখছি যে এটা একটা মানে ক্যারেক্টার, মুড, আইডিয়া, ন্যারেশন এইগুলার কি মানে গেস্টার এবং শারীরিক যে মুভমেন্ট, কোনো ধরনের কি ছাড়া, কোনো ধরনের উচ্চারণ ছাড়া, কোনো ধরনের শব্দ ছাড়া, আটারেন্স ছাড়া, এক ধরনের কি ডেপিক্ট অফ আর্ট। তাহলে আমরা যদি বলি এরকম,
ইহা মানে শারীরিক গেস্টার এবং বডিলি মুভমেন্ট কোনো ধরনের আটারান্স ছাড়াই শারীরিক এবং বডিগত যে গেস্টারের এটার একটা বর্ণনা, আইডিয়ার ধারণা এবং চরিত্রের ধারণা এখানে বোঝানো হয়েছে। দিস অ্যাক্সিডেন্ট আচ্ছা, এনশিয়েন্ট মানে প্রাচীন, ড্রামাটিক এনভায়রনমেন্ট, এনশিয়েন্ট মানে প্রাচীন, আর হচ্ছে ড্রামাটিক এন্টারটেইনমেন্ট বিনোদন। তাহলে আমরা যদি বলি যে এই যে দিস রিপ্রেজেন্ট, দিসটাকে বর্ণনা দিস ড্রামাটিক এন্টারটেইনমেন্ট, এই যে প্রাচীন যে এন্টারটেইনমেন্ট এটা রিপ্রেজেন্ট করে বিনোদন, মানে রিপ্রেজেন্ট মানে এটা প্রতিস্থাপন করে দ্য প্রিমিটিভ টাইম। প্রিমিটিভ হচ্ছে আদিম টাইম, সময়কে বোঝায়। তাহলে আমরা দেখলাম যে এই যে এনশিয়েন্ট যে ড্রামাটিক যে বিষয়টা রয়েছে এটা একটা প্রাইমিটিভ টাইমটাকে কি করে, রিপ্রেজেন্ট করে, বোঝায়। when people would see, যখন লোকজন কি ইউজ মানে ব্যবহার করা, তাহলে would use ব্যবহার করত, তাহলে যখন লোকজন ব্যবহার করত সাইন, এই যে সাইন হচ্ছে চিহ্ন, as a medium of communication, as a medium হচ্ছে মাধ্যম, as হিসেবে মিডিয়াম একটা মাধ্যম হিসেবে অফ কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম হিসেবে। তাহলে আমরা বলতে পারি লোকজন যোগাযোগের মাধ্যম হিসেবে, যোগাযোগের একটা মাধ্যম হিসেবে মানে এই সাইনগুলো তারা ব্যবহার করতো তখন এই যে তারা ড্রামাটিক এন্টারটেইনমেন্টকে রিপ্রেজেন্ট করে, ওই সময়টাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে অ্যানশিয়েন্ট মানে নাটকীয় যে এন্টারটেইনমেন্টটা এটা আসলে আদিম সময়টাকে নির্দেশ করে, যখন মানুষ এই যে যোগাযোগের জন্য তারা একটা মিডিয়াম ব্যবহার করত, সাইন, বিভিন্ন চিহ্ন এগুলো ব্যবহার করত। ইন বাংলাদেশ, বাংলাদেশ আর ইন বাংলাদেশে মানে যখন ইন থাকবে তখন এটা কি হবে, দেশ এগার হয়ে যাবে, ইন বাংলাদেশে। দ্য বয় নেমড পার্থ প্রতিম মজুমদার, বালকটার নাম হচ্ছে পার্থ প্রতিম মজুমদার। তো বাংলাদেশে এই যে বালকটা তার নামটা কি, পার্থ প্রতিম মজুমদার, নেমড নামে। তো এইটা অ্যাডজেক্টিভ, নেমড এখানে ভার্ব না, অ্যাডজেক্টিভ। দ্য বয় নেমড পার্থ প্রতিম মানে নামে এই বালকটা। এই যে আমরা এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের দ্য বয়। এখন বয়ের ব্যাখ্যা, নেমড পার্থ প্রতিম মজুমদার, ফরম পাবনা, তার আবার একটু পরিচয় দিয়েছে, ফরম পাবনা থেকে আসছে, তার ডিস্ট্রিক্ট হচ্ছে পাবনা। তাহলে বয় এই যে ওভারহেলমড, তাহলে এই যে কি মানে করা, ওভারহেলমড করা, মন্ত্রমুগ্ধ করা, দ্য পিপল মানে লোকজনকে কি করতো, এনসেন্ট করতো, ওভারহেলম করতো, লোকজনকে মন্ত্রমুগ্ধ করতো, মানে লোকজন একেবারে ফ্যাসিনেটেড হইতো। তাহলে দ্য বয় ওভারহেলমড পিপল উইথ দিস আর্ট, এই আর্ট দিয়ে। তাহলে আর্টটা হচ্ছে নাউন, এই আর্টের ব্যাখ্যা দিস আর্ট। এই দিস আর্ট বলতে এখানে কি মাইমিংকে বোঝাইছে। তা আমরা যদি বলি যে বাংলাদেশে এই যে ছেলেটা তার নাম মানে পার্থ প্রতিম মজুমদারের নামে যে ছেলেটা, তিনি এই আর্ট মানে দিয়ে, এই শিল্প দিয়ে লোকজনকে মানে ওভারহেলম করতো বা আশ্চর্য করতো বা মন্ত্রমুগ্ধ করতো, লোকজন দেখে একেবারে মন্ত্রমুগ্ধ হইতো। He left people mesmerized by the graceful presentation of art of silence. আচ্ছা, তাহলে এখন হি আর হচ্ছে লেফট মেসমেরাইজড, মেসমেরাইজড করতো, তাহলে হি লেফট দ্য মেসমেরাইজড পিপল, মেসমেরাইজড লোকজনকে মন্ত্রমুগ্ধ করে ছাড়তো, এরকম অর্থে লেফট পিপল মেসমেরাইজড, সে লোকজনকে মন্ত্রমুগ্ধ করে ছাড়তো বাই দ্য গ্রেসফুল প্রেজেন্টেশন। এই যে গ্রেসফুল হচ্ছে কি চমৎকার বোঝাইছে, আর প্রেজেন্টেশন উপস্থাপন অফ আর্ট অফ সাইলেন্স, এই যে সাইলেন্সের যে আর্ট, নীরবতার যে আর্টের এইটার একটা চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে লোকজনকে চিনি মেসমেরাইজড মানে মন্ত্রমুগ্ধ করে ফেলতো। সবই এটা পাস্ট আছে। ইট ওয়াজ লাইক আ নিউ এরা ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশ। আচ্ছা, এখন ইট হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ভার্ব। ইট ওয়াজ লাইক এখানে হচ্ছে প্রিপোজিশন মতো, আর নিউ এরা, তাহলে আমরা এই নিউটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে নাউন। তো আমরা যদি বলি ইট ওয়াজ
লাইক এ নিউ ইরা, তাহলে ইট ওয়াজ এ নিউ ইরা, এটা নতুন, লাইক মতো, এটা নতুন যুগের মতো। ইন থিয়েটার, নাটকে, ইন থিয়েটার নাটক, ইন থিয়েটার নাটকে, আর্ট ইন বাংলাদেশ, এই নাটকের বাংলাদেশে এটা একটা নতুন যুগ ছিল। লাইক এ নিউ মানে এটা বাংলাদেশে যে এই আর্ট থিয়েটারের একটা নতুন যুগের মতোই ছিল। ওয়েন যখন পার্থক্যে, কমপ্লেক্স সেন্টেন্স, পার্থক্যে, কেম হচ্ছে এখানে ভার্ব, পার্থক্যে এসেছিল, উইথ এফোর্ট মানে প্রচেষ্টার সহিত, টু মেক পিপল লুক অ্যাট দেয়ার এভরিডেস। আচ্ছা, তাহলে এফোর্ট টু মেক, মেক হচ্ছে তৈরি করা, পিপল লুক অ্যাট তাকাবে, দেয়ার এভরিডে এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে এই লাইনের অর্থ কি হলো? ইট ওয়াজ লাইক এ নিউ এরা, এটা ইন থিয়েটার আর্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের এই যে থিয়েটার আর্টের এটা একটা নতুন যুগের মতোই ছিল, যখন পার্থ এই তার প্রচেষ্টাতে লোকজনকে কি করছিল, প্রতিদিনের এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে বাট ইন নিউ ফর্ম, মানে প্রতিদিনের এক্সপিরিয়েন্সগুলা নতুন ফর্মে, মানে নতুন আকারে, নিউ ফর্মে, ফর্ম মানে রূপ, আকারে, ইন এ নিউ ফর্ম একটা নতুন ফর্মে কি করেছিল, সবার সামনে উপস্থাপন করেছিল। হি মেড পিপল ওভারঅল পেইন্টিংস। আচ্ছা, তাহলে হি মেড পিপল ওভারঅল পেইন্টিংস, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি আর মেড হচ্ছে ভার্ব। তাহলে হি মেড, মেকের পাস্ট হচ্ছে মেড, সে তৈরি করেছিল পিপল লোকজনকে, ওভারঅল এই সর্বোপরি। আচ্ছা, মেড রিভিল, রিভিল মানে এখানে পজিটিভ ভার্বের মতো, সে আমাকে হাসায়, সে আমাকে কাঁদায়, তো এখানে বলছে হি মেড পিপল রিভিল মিনিংস ফর অল ট্রাইবাল থিংস অফ লাইফ হুইচ দে ইউজুয়ালি উড ওভারলুক। এখন আমরা যদি একটু দেখি যে এখানে এই দে হচ্ছে সাবজেক্ট, উড ওভারলুক, এখানে অবজ্ঞা করা, ওভারলুক হচ্ছে অবজ্ঞা বা অবহেলা করা। তো দুইটা আমরা সাবজেক্ট দেখলাম, কিন্তু কথা হচ্ছে যেটা যে হি মেড পিপল রিভিল, সে লোকজনকে কি করলো, রিভিল করলো, মানে আবৃত করলো, প্রকাশ করলো, দ্য মিনিংস অর্থ, ফর অল ট্রাইবাল থিংস, মানে সমস্ত, ট্রাইবাল হচ্ছে তুচ্ছ থিংস জিনিস, অফ লাইফ জীবনের, তাহলে সে লোকজনের জীবনে যে যত তুচ্ছ জিনিস আছে সবই কি করলো, প্রকাশ করলো, মানে অর্থ প্রকাশ করলো। হুইচ যা, দে উড ওভারলুক, যা সাধারণত উপেক্ষা করতো। এই যে দে বলতে লোকজন, মানুষ, মানুষের যে ট্রাইবাল থিংস আছে এই বিষয়গুলো তারা কি করতো, ওভারলুক করতো সাধারণত, তাও সেই মানুষের সামনে প্রকাশ করছে। হি ইউজ টু ডেপিক্ট। আচ্ছা, এই যে ইউজ টুর বিষয়টা আসি, ইউজ টু ডেপিক্ট, ইউজ টু ডেপিক্ট মানে প্রতিকৃত অঙ্কন করা, হি ইউজ টু মানে করতাম, খেতাম, যেতাম এরকম অর্থে, তাহলে হি ইউজ টু ডেপিক্ট স্টোরিজ, সে গল্পগুলা কি করতো, মানে আঁকতো, গল্পগুলা প্রতিকৃতি দিত, গল্পগুলার রূপ দিত, অফ স্যাডনেস দুঃখের গল্পগুলার প্রতিকৃতি দিত, লাফটার হাসির গল্পরও কি করতো, লাফটার মানে হাসি, হাসির গল্পরও প্রতিকৃতি দিত। আর কি প্রতিকৃতি মানে ছবি চিত্রায়িত করতো, ডিফারেন্ট ক্যারেক্টার্স, এই বিভিন্ন ধরনের চরিত্রকেও তিনি চিত্রায়িত করতো, বার্ডস পাখিকে চিত্রায়িত করতো, ইনসেক্ট কীট পতঙ্গেও তিনি চিত্রায়িত করতেন, ইভেন এমনকি অ্যানিমেলস প্রাণীকেও তিনি চিত্রায়িত করতেন, থ্রু থ্রু মধ্য দিয়ে, ইস মাইমিং তার এই যে মাইমিং এর মধ্য দিয়ে, থ্রু হিস মাইমিং তার মাইমিং এর মধ্য দিয়ে সে পোকামাকড়, এমনকি প্রাণী, পাখি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চরিত্র, হাসি, কান্নার বিভিন্ন গল্প, এগুলো সে কি করতো, এই ইউজ টু ডেপিক্ট এইগুলার বাস্তব চিত্রায়িত করতো, মানে চিত্রায়িত করতো। সাম অফ হিজ টপিকস, এই যে সাম তার টপিকগুলার, সাম অফ হিজ টপিকস, এই সাম হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাম অফ হিজ টপিকস মানে সাম আর দ্য পোর্ট্রেয়াল অফ এ থিফ, একটা চোরের, স্টিলিং চুরি করার, অন সাইডেড লাভ একতরফা ভালোবাসা, তারপর হচ্ছে পিকিং আপ ফ্লাওয়ার অ্যান্ড হার্টিং ইট। আচ্ছা, ডেলিকেট চেঞ্জ ইন নেচার, প্রকৃতির যে মানে সাধারণত পরিবর্তন, ডেলিকেট চেঞ্জ এক্সেট্রা,
তো আমরা দেখি কি বুঝাইছি। সাম আর মানে সাম অফ হিজ টপিকস, তার এই টপিকগুলোর কিছু, আর দ্য পোর্ট্রেয়াল অফ থিপ স্টিলিং, মানে যে সে যেগুলার প্রতিকৃতি বা যে কিছু দিত তার ভিতরে সাধারণত এখানে বর্ণনা দিছে যে কি কি আছে, যে এ থিপ স্টিলিং মানে একজন চোর কিভাবে চুরি করে সে তার মাইমের মাধ্যমে দেখাইতো। তারপর সে তার মাইমের মধ্যে সে আরো দেখাইতো পোর্ট্রেয়াল অফ অন সাইডেড লাভ, মানে একতরফা ভালোবাসা, মানে একজনই মানে একতরফা ভালোবাসা, মানে ছেলেটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটা তাকে পাত্তা দেয় না, যে মেয়েটা আরেকজনকে ভালোবাসে, এটা করে ত্রিভুজ প্রেম বলা হয়। আবার অন সাইডেড বলে ছেলেটা খালি ভালোই বেসে গেছে মেয়েটা, তার কোনো পাত্তা দেয় নাই বা মেয়েটা তাকে ভালোবাসে নাই। দিস ইজ কল্ড অন সাইডেড লাভ। পিকিং আপ ফ্লাওয়ার্স, পিক আপ মানে মানে ফুল তোলা, অ্যান্ড হার্টিং ইট, এবং এটা হার্টিং ইটস, এবং এটা কি ছুঁড়ে ফেলা। একবার হচ্ছে ফুল তোলা, মানে এটা দেখাইছে ডেলিকেট সেন্স ইন নেচার, প্রকৃতির যে সাধারণত পরিবর্তন, এই বিষয়গুলো তিনি দেখাইছেন তার, এক্সেট্রা এক্সেট্রা, আরও অন্যান্য বিষয়গুলো আছে। হিজ অ্যাকশনস often led audience to their conscience on different issues. এখন his actions, এই যে তার অ্যাকশনগুলা, এটা সাবজেক্ট, আর লিড হচ্ছে, লিডের ভার্ব হচ্ছে লেড, এই মানে নিয়ে যেত তার কর্মগুলো, অফেন প্রায়, এই যে অফেন অ্যাডভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি থাকে অ্যাডভার্ব থাকে। তাহলে তার যে অ্যাকশনগুলা নিয়ে যেত কাকে, অডিয়েন্স শ্রোতাদেরকে নিয়ে যেত, টু দেয়ার কনসায়েন্স তাদের যে বিবেকের কাছে নিয়ে যেত, অফ অন ডিফারেন্ট ইস্যুস বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে। তাহলে আমরা দেখলাম যে তার কাজগুলা প্রায়ই তার দর্শকদের কাছে, দর্শকদের বিবেকের মানে দর্শকদের তাদের বিবেকের কাছে বিভিন্ন ইস্যুতে নিয়ে যেত, মানে ধাবিত করত। আচ্ছা, হি ইজ রিগার্ডেড, এটা প্যাসিভ আছে, হি ইজ রিগার্ডেড, হি রিগার্ড মানে বিবেচনা করা, আর ইজ রিগার্ডেড তাকে বিবেচনা করা হয় অ্যাজ হচ্ছে হিসেবে, দ্য পায়োনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ, তিনি বাংলাদেশের একজন এই যে পায়োনিয়ার মানে অগ্রদূত, পায়োনিয়ার হচ্ছে অগ্রদূত, পিওনিয়ার হচ্ছে পায়োনিয়ার, অগ্রদূত মানে একেবারে শুরুতে থাকে যারা, প্রথমে থাকে যারা, জন্ম মানে জনক, যেটাকে আমরা বলে থাকি জনক। তাহলে হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পায়োনিয়ার অফ মাইমিং ইন বাংলাদেশ, তিনি বাংলাদেশের মাইমিং এর জনক হিসেবে বিবেচিত বা পরিচিত। পার্থ চেরিস্ট আ প্যাশন ফর আর্ট ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড। তো এখানে পার্থ সাবজেক্ট আর চেরিস্ট হচ্ছে ভার্ব। তাহলে পার্থ চেরিস্ট আ প্যাশন, তাহলে এখানে চেরিস্ট মানে লালন করা, তো এখানে পাস্ট ইনডিফিনিট চেরিস্ট ইডি থাকার কারণে এটা লালন করত। আ প্যাশন একটা প্যাশন মানে অনুভূতি, সহানুভূতি, অনুভূতি সে পোষণ করত, ফর আর্ট আর্টের জন্য, ফরম হিজ ভ্যারি চাইল্ডহুড তার খুবই শৈশব থেকে, ভ্যারিটা জোর দিছে একেবারে ছোটবেলার থেকে, চাইল্ডহুড মানে শৈশব। তাইলে একটা প্যাশন হচ্ছে আবেগ, ফর আর্ট আর্টের প্রতি, ফর মানে প্রতি, এখানে ফর জন্য, আর্টের জন্য তার একটা প্যাশন ছিল। তার পার্থ তার খুবই শৈশবকাল থেকেই আর্টের জন্য তার একটা কি ছিল, মানে আবেগ লালন করত, প্যাশন, তার ভিতরে এক ধরনের আবেগ কি করত, লালন করত। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছিল, তাহলে ওয়াজ বর্ন এটা প্যাসিভ, ইন আ ভেরি কালচারাল মাইন্ডেড ফ্যামিলি। আচ্ছা, তাহলে আমরা হি ওয়াজ বর্ন এ ফ্যামিলি, সে একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো এখন কেমন পরিবার, এই যে কালচারাল মাইন্ডেড, এটা অ্যাডজেক্টিভ, আবার তার আগে একটা অ্যাডভার্ব যোগ করে আরো শক্তিশালী করছে, যে কেমন কালচারাল মাইন্ডেড, খুবই কালচারাল মাইন্ডেড, মানে তারা এই কালচারকে লালন পালন এবং মানে সবসময় কালচারের ভিতরেই থাকতো। অন 18 জানুয়ারি ইন 1954, 1954 সালের 18 জানুয়ারি, মানে এই যে পার্থ, তিনি 18 জানুয়ারি 1954 সালে একটা খুবই কালচারাল মাইন্ডেড পরিবারে জন্মগ্রহণ করেন।
হিজ ফটোগ্রাফার ফাদার, এই তার বাবা হচ্ছে ফটোগ্রাফার, তাহলে হিজ ফাদার কিন্তু বাবার পরিচয় দিয়েছে এই ফটোগ্রাফার, তার তার যে ফটোগ্রাফার বাবা নার্চার্ড তাকে লালন পালন করলো, মানে লালিত পালিত করলো, হিম অ্যাজ এ প্যাশনেট লাভার অফ আর্ট, তাকে এই যে নার্চার্ড হিম তাকে লালন পালন করলো, নার্চার মানে তাকে যত্ন করে মানে বেড়ে উঠলো, অ্যাজ হিসেবে আ প্যাশনেট লাভার অফ আর্ট, একজন এই যে লাভার হিসেবে আর্টের, কেমন লাভার, প্যাশনেট মানে তার আবেগময়ী ভালোবাসা বা লাভার হিসেবে, তাই এটা অ্যাডজেক্টিভ। দ্য ফ্যামিলি রেসাইডেড, রেসাইড মানে বাস করা, তাহলে ফ্যামিলি রেসাইডেড বাস করতো, তাহলে এই ফ্যামিলির সাবজেক্ট, আর রেসিডেড, রেসাইডেড হচ্ছে বাস করা, তার রেসাইডেড বাস করতো, পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরিবারটি বাস করতো ইন এ ভিলেজ একটা গ্রামে, কল্ড নামে, গ্রামের নামটা হচ্ছে কি, গ্রামের নাম হচ্ছে কল্ড কালা চাঁদপাড়া, তাহলে কল্ড মানে নামে, কি নামে, এটা কল্ড, এটা কিন্তু ভার্ব না, অ্যাডজেক্টিভ, তাহলে কল্ড নামে, যে কালা চাঁদপাড়া নামে একটা গ্রামে বাস করত। আচ্ছা, there used to be a lot of programs, আচ্ছা there used to be, মানে এখানে টু যোগটা একটু মানে আমার মনে হয় উঠে গেছে, এরকম ইউজড এর পরে তো আর বি হয় না, তাহলে used to be সেখানে হইতো বা সংগঠিত হইতো, বি মানে হওয়া, সেখানে হতো মানে অতীতকালে নিয়মিত আর কি, চলমান, মানে অতীতকালে রেগুলার হলে used to ব্যবহার করা হয়, a lot, তাহলে এখানে আমরা টু দিলাম, তাহলে there used to be a lot of cultural programs, a lot of এটা ফ্রেজ প্রচুর, তাহলে there used to be সেখানে অনুষ্ঠিত হতো a lot of cultural program in কালাচাঁদপাড়া in those days, এই যে ডেজ বলছে, those days বলতে ওই সময়, যেই সময়টা পার্থ ছোট ছিল, which had an impeccable influence on Partho's affection for art, তাহলে এই যে হুইচ যা, ওই যে যেই কালচারাল যে প্রোগ্রামগুলো হইতো, হ্যাড, হ্যাড এখানে ভার্ব, হুইচ হ্যাড যার ছিল অ্যান ইম্পিকেবল ইনফ্লুয়েন্স, ইম্পিকেবল হচ্ছে মানে একেবারে দুর্বেদ্য, প্রভাব ছিল অন পার্থস অ্যাফেকশন, পার্থস এই যে অন পার্থ, পার্থর উপরে, আর এস বলার কারণে পার্থের, পার্থ মানে এখানে পার্থকে জোর দেওয়া হয়েছে, পার্থের মানে বাইশন রায়ের কাজ, অ্যাফেকশন ফর আর্ট, আর্টের প্রতি পার্থের যে অ্যাফেকশনটা ছিল, এই একটা ইম্পিকেবল ইনফ্লুয়েন্স পড়ছে এটার উপরে যা ছিল। তাহলে আমরা যদি বলি যে এই কালাচাঁদপাড়ায় সে সময় প্রতিনিয়ত কি হইতো, প্রচুর কালচারাল প্রোগ্রাম হইতো ওই সময়, যার একটা মারাত্মক প্রভাব এই পার্থের অ্যাফেকশন ফর আর্ট, আর্টের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছিল। Destiny introduced Partho to a mime artist for Jogesh Datta in 1966 when he went to live for his aunt's home in চাঁদের নগর। আচ্ছা, তো এইটা ইন্ট্রোডিউস পার্থ, এই ইন্ট্রোডিউসড হচ্ছে ভার্ব, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, পাস্ট ইনডিফিনিট আছে, আর ডেস্টিনি ভাগ্য এটা সাবজেক্ট, এর সাবজেক্ট আছে আর ভার্ব আছে পার্থ, তাহলে ডেস্টিনি ইন্ট্রোডিউস পার্থ, ভাগ্য পার্থকে পরিচয় করিয়ে দিল টু আ মাইম আর্টিস্ট, একজন মাইম আর্টিস্টের হাতের সাথে বা শিল্পের সাথে, তার নাম হচ্ছে মিস্টার জগেশ দত্ত, ইন 1966 সালে ভাগ্য পার্থকে একজন মাইম আর্টিস্টের সাথে পরিচয় করে দিল। ওয়েন যখন হি ওয়েন্ট টু লিভ, ওয়েন্ট সে গেল, এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব, গোর পাস্ট হচ্ছে ওয়েন্ট, গো মানে যাওয়া, তাহলে সে গেল, কোথায় গেল, টু লিভ বাস করতে, অ্যাট আন্টস হাউম মানে আন্টের বাড়িতে, তার খালার বাড়িতে গেল, ইন চাঁদের নগর, 30 কিলোমিটার অ্যাওয়ে 30 কিলোমিটার দূরে, অ্যাওয়ে মানে দূরে, ফরম হতে কলকাতা, কলকাতার থেকে। তো আমরা দেখলাম যে ভাগ্য পার্থকে এই একজন মাইম আর্টিস্ট, তার নাম হচ্ছে জগেশ দত্ত, 1966 সালে মানে ভাগ্য পার্থকে 1966 সালে একজন বিখ্যাত মাইম আর্টিস্ট জগেশ দত্তের সাথে পরিচয় করে দিল। তখন এই যে সে তার খালার বাড়িতে থাকতে, বাবাও বসবাস করতে গেছিল, এই চাঁদের নগরের বর্ণনা দিচ্ছে,
এটা কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে। পার্থ কুড ফরসি, ফরসি মানে ভবিষ্যৎবাণী করা, আর কুড মানে পারত, তাহলে পার্থ হচ্ছে সাবজেক্ট, আর কুড পারসি, এই ফরসি ভবিষ্যৎবাণী করতে পারত, হিজ ফিউচার তার ভবিষ্যৎ সে দেখতে পেত বা জানতে পারত বা বলতে পারত, অ্যান্ড গড অ্যাডমিশন এবং পার্থ গড অ্যাডমিশনে ভর্তি হয়েছিল মিস্টার দত্তস মাইম একাডেমি কলকাতা। তাহলে পার্থ তার ভবিষ্যৎ দেখতে পেয়েছিল, তাহলে পার্থ এখানে পার্থ তার ভবিষ্যৎ দেখতে পেরেছিল এবং সে ভর্তি হয়েছিল এই দত্তস মাইম একাডেমিতে কলকাতাতে। দ্য মেজর লিফট আপ, আচ্ছা এই যে মেজর হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে উত্থান পতন, লিফট আপ অফ হিজ লাইফ ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে হোয়েন হি প্রেজেন্টেড যখন সে উপস্থাপন করেছিল, আর সলো হচ্ছে কি একক পারফরমেন্স অ্যাট বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যখন তিনি একক মানে উপস্থাপনা করেছিল, পারফরমেন্স করেছিল 1979-তে। আচ্ছা তাহলে যে মেজর লিফট আপ অফ হিজ লাইফ তার জীবনের উত্থান, লিফট আপ বলছে এখানে উত্থান, অফ হিজ লাইফ তার জীবনের, এই যে লাইফ জীবন নাউন, তার আগে পজিটিভ বলছে, তাহলে পজিটিভ নাউন, তাহলে অফ হিজ লাইফ তার জীবনের, তাহলে মেজর তার জীবনের, মেজর যে লিফট উত্থান, প্রধান যে উত্থানটা ছিল কি যখন সে কি করেছিল এই 1979 সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক মানে পারফরমেন্স করেছিল, উপস্থাপন করেছিল নিজেকে। দ্য দেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, তৎকালীন অ্যাম্বাসেডর, ফ্রেঞ্চ ফরাসি, কোন দেশের ফরাসি, দেন মানে তৎকালীন, দেন হচ্ছে এখানে তৎকালীন মানে নাও মানে এখন, দেন মানে তখন বা তৎকালীন, তৎকালীন ফরাসি অ্যাম্বাসেডর মানে রাষ্ট্রদূত ইন বাংলাদেশ, বাংলাদেশের যে ফরাসি রাষ্ট্রদূত ছিল তৎকালীন তার নাম হচ্ছে মিস্টার লোইক মোরো। এই মিস্টার লোইক মোরো সেখানে কি ছিল, হ্যাভিং অবজার্ভড, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাহলে হ্যাভিং অবজার্ভড সে লক্ষ্য করেছিল হিজ ট্যালেন্ট অ্যাজ অ্যান অডিয়েন্স, মানে একজন অডিয়েন্স হিসেবে তার ট্যালেন্ট তিনি লক্ষ্য করলেন, ইন দ্যাট প্রোগ্রাম ওই প্রোগ্রামে, দ্যাট দিস এর বিপরীত হচ্ছে দ্যাট, দিস মানে এই, দ্যাট মানে ওই প্রোগ্রাম, ওই প্রোগ্রামে এই যে মরি মিস্টার লয় মানে লোইক মোরো যে মোরো তিনি কি করছে, মোরো তিনি লুইস মোরো আর কি, লুইস মোরো তিনি এই প্রোগ্রামটা অবজার্ভ করছে। অ্যান্ড এই যে লুইস মোরো তিনি অফার করেছিল, এই অফার হচ্ছে ভার্ব, তিনি অফার করেছিল, কি অফার করেছিল, হিম তাকে স্কলারশিপ অ্যাট ফ্রান্সে তিনি কি স্কলারশিপ দিবে, বৃত্তি দিবে, বললো যে আমি বৃত্তি দেবো, তুমি যদি আসো তাহলে তোমাকে বৃত্তি দেওয়া হবে। পার্থ টুক অল হিজ অপরচুনিটিস, পার্থ সমস্ত অপরচুনিটি নিল, টুক মানে নেওয়া, তাহলে টুক নিল অল অপরচুনিটিস, তাহলে টুক হচ্ছে পার্থ সাবজেক্ট, তাহলে সাবজেক্ট টেক নেওয়া, টেক টুক নিল অল দ্য অপরচুনিটিস মানে অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, দ্য অপরচুনিটি মানে সকল সুযোগ সুবিধা, এখানে এই যে অল অপরচুনিটি নিল, টু লার্ন মানে শেখা, আর টু লার্ন শিখতে, তাহলে পার্থ ফরম মিস্টার ইটিনি ডকরস অ্যান্ড মিস্টার মার্সিউ both of whom তাদের উভয়ই are legendary genius প্রতিভাবান of miming art at that time ওই সময় in Paris। আচ্ছা তাহলে পার্থ took all the opportunities to learn from Mr. Etienne Dox and Mr. Marcel Moreau, both of whom were legendary genius of miming art at that Paris। তাহলে পার্থ তার সমস্ত মানে এই যে মিস্টার ইটিনি ডেক্রোস এবং মিস্টার মার্সিউ তাদের কাছ থেকে শিখতে যে সমস্ত সুযোগ সুবিধা সে নিয়েছিল, তাদের উভয়ই মানে এই যে দুইজনে যে ব্যক্তি মিস্টার এটিনি আর হচ্ছে মিস্টার মার্সেল দুইজনই কি ছিল লিজেন্ডারি মানে তারা প্রতিভাবান ছিল মাইমিং আর্টে অ্যাট দ্যাট টাইম ইন প্যারিসে ওই সময় তারা দুজনই ফেমাস লিজেন্ডারি জিনিয়াস ছিল। হি ওয়াজ ট্রেইন
তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এটা প্যাসিভ আছে, হি ওয়াজ ট্রেন, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তিনি তো একা একা প্রশিক্ষণ নিতে পারেন, তাকে প্রশিক্ষিত করা হয়েছিল ইন দ্য মাইম স্কুল কল একলে ইন্টারন্যাশনাল দি মাইমো ড্রেম দি প্যারিস মার্সেল, এই স্কুল থেকে তাকে প্রশিক্ষিত করা হয়েছিল। গ্রাজুয়ালি, আস্তে আস্তে, এই যে গ্রাজুয়ালি অ্যাডভার্ব, আস্তে আস্তে, হি বিকাম মানে হওয়া, আর বিকেম হলো, তাহলে হি বিকেম, সে হয়েছিল আ ভ্যারি বিজি আর্টিস্ট। তাহলে এই কেমন আর্টিস্ট, আর্টিস্ট নাউন, তাই বিজি, আবার বিজিটাকে ব্যাখ্যা করছে ভ্যারি, তাহলে সে একজন, তাহলে আস্তে আস্তে সে একজন খুবই ব্যস্ত আর্টিস্ট হয়েছিল। পারফর্মিং ইন ইউরোপে পারফর্ম করায়, পারফর্মিং ইন আমেরিকায় পারফর্ম করায়, সে খুবই ব্যস্ত একজন আর্টিস্ট হয়েছিল। হি ওয়াজ হাইলাইটেড, তাকে হাইলাইট করা হয়েছিল, হাইলাইটেড মানে কি, তাকে ফলাও করে প্রচার করা হয়েছিল, মিডিয়াও তাকে প্রসার করেছিল। লেটার, পরবর্তীতে, অন দিস বাংলাদেশি লিজেন্ডারি মাইম আর্টিস্ট রিসিভড হচ্ছে গ্রহণ করলো, আর এই আর্টিস্ট হচ্ছে সাবজেক্ট। তাহলে লেটার অন দিস বাংলাদেশি লিজেন্ডারি মাইম আর্টিস্ট রিসিভ, তাহলে আর্টিস্ট, সেই মাইম আর্টিস্ট কি রিসিভ, গ্রহণ করলো মলিয়র অ্যাওয়ার্ড, এই মলির অ্যাওয়ার্ড সে গ্রহণ করলো ইন দ্য ইয়ার 2009 সালে তিনি মলিরি অ্যাওয়ার্ড সে গ্রহণ করলো। হুইচ ইজ দ্য হাইস্ট অনারেবল অ্যাক্লর্ড হচ্ছে কি স্বীকৃতি, প্রশংসা, তাহলে হুইচ ইজ দ্য, যা হয়, এই যে এই পুরস্কারটা, যে অ্যাওয়ার্ডটা, হুইচ ইজ দ্য হাইস্ট অনারেবল অ্যাক্লর্ড ইন দ্য ফ্রেঞ্চ থিয়েটার, যে ফরাসি থিয়েটারের এটা সর্বোচ্চ সম্মান ছিল, স্বীকৃতি ছিল। আচ্ছা, নেক্সট ইয়ার, পরবর্তীতে, হি ওয়াজ অনার্ড, তাকে সম্মানিত করা হলো, এইটাও প্যাসিভ আছে, অনার মানে সম্মান করা, আর ওয়াজ অনার্ড সম্মানিত করা হলো, তাহলে বি ভার্বের পরে V3 প্যাসিভ, তাকে সম্মানিত করা হয়েছিল উইথ 21 পদকের দিয়ে, ফর কন্ট্রিবিউটিং, অবদান রাখার জন্য, ফর দ্য কন্ট্রিবিউটিং কিন্তু অবদান, টু বাংলাদেশের প্রতি তার যে অবদান ছিল এটার জন্য। হি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড উইথ শেভালিয়ার ডি আইরস ডি আর্ট ডেস লেটার্স, তাকে এই যে নাইট উপাধি ইন অর্ডার অফ আর্টস হিউম্যানিটি, এটার জন্য তাকে আরো পুরস্কৃত করা হয়েছে, এটাও প্যাসিভ আছে। ইন 2012 ফর হিজ কন্ট্রিবিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাহলে ফর হিজ কন্ট্রিবিউশন, তার অবদানের জন্য সারা বিশ্বে তিনি 2012 সালে পুরস্কার পেলেন। দিস গ্রেট আর্টিস্ট ইজ নাও লুকিং ফরওয়ার্ড, তাহলে এই যে আর্টিস্ট, গ্রেট আর্টিস্ট, এটা সাবজেক্ট, আর ইজ লুক ফরওয়ার্ড মানে প্রতীক্ষা করা, তাহলে লুক ফরওয়ার্ডিং, প্রতীক্ষা করতেছে, টু ওপেনিং, আমরা জানি লুক ফরওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি, যে ওপেনিং, এটা একটা লুক ফরওয়ার্ডের পরে আইএনজি, যেটা ওপেনিং অ্যান ইন্টারন্যাশনাল মাইমিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ। এই যে গ্রেট আর্টিস্ট, তিনি এই বাংলাদেশের একটা আন্তর্জাতিক মানের একটা মাইম আর্টিস্ট প্রতিষ্ঠা করার জন্য কি মানে সন্ধান করতেছে, লুক ফরওয়ার্ডিং মানে প্রতীক্ষায় আছে, বা সে খোঁজাখুঁজি করতেছে যে এরকম একটা মাইম ইন্টারন্যাশনাল টাইপের একটা মাইম ইনস্টিটিউশন তিনি প্রতিষ্ঠা করবেন। উই হোপ, আমরা আশা করি, হোপ হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে উই, আমরা আশা করি। মোর পার্থপ্রতিম মজুমদার কামস আউট, বেরিয়ে আসুক বা বিকশিত হোক বা জন্ম নেক, ফ্রম দ্য ড্রিম ইনস্টিটিউশন, এই মানে স্বপ্নের প্রতিষ্ঠান থেকে। তো ধন্যবাদ সবাইকে, দীর্ঘক্ষণ আলোচনা বা দীর্ঘক্ষণ এই প্যাসেজটা পড়লাম, আশা করি তোমরা উপকৃত হবে, এবং উপকৃত হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।